আজ এমন একটা সংকটের কথা বলবো যেটা নিয়ে খুব বেশি মানুষ কথা বলছে না, অথচ এই সংকট আমেরিকার গোটা অগ্রগতির চাকায় হঠাৎ ব্রেক কষে দিয়েছে। সংকটটা একটা গ্যাসকে ঘিরে, হিলিয়াম গ্যাস। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? যে বেলুনে ভরা যে গ্যাস, সেটা নিয়ে আবার বিশ্ব রাজনীতির আলোচনা কেন? কারণ এই বিশ্লেষণ বলছে এই গ্যাসটা না থাকলে আধুনিক চিপ তৈরি হয় না, ক্ষেপণাস্ত্র তৈরি হয় না, আর এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য যে জিনিস দরকার সেটাও তৈরি হয় না। আর এই মুহূর্তে এই হিলিয়ামের চাবিটা যাদের হাতে, তাদের একজন হলো ইরান, আরেকজন হলো চীন। সেই কারণেই এই দাবি উঠছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সামনে খুব তাড়াতাড়ি নরম হতে বাধ্য হবেন। কেন, সেটাই আজ আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। প্রথমে একটা মজার জায়গা থেকে শুরু করছি। হিলিয়াম আসলে বিরল কোনো জিনিস নয় দর্শক বন্ধুরা। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরেই সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসগুলোর কথা বলা হয়, হিলিয়াম কিন্তু তার মধ্যেই পড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বেশি যেখানে আছে সেখানে ঘাটতিটা হয় কি করে ভাই? দর্শক বন্ধুরা, এই প্রশ্নের উত্তরেই গোটা গল্পটা লুকিয়ে আছে। তার আগে একটু বুঝে নেওয়া দরকার হিলিয়াম কেন এত কাজের। দেখুন, এই আলোচনায় হিলিয়ামের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে প্রধান দুটো। এক, এই গ্যাস আশপাশের তাপ খুব দ্রুত টেনে নিতে পারে। দুই, খুব বেশি তাপমাত্রাতেও এটা বাষ্প হয়ে যায় না। আর তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এটা আগুন ধরায় না। এখন ভাবুন, আপনার হাতে এমন একটা গ্যাস আছে যেটা আগুন ধরায় না, অথচ গরম টেনে নেয়। আপনি এটা দিয়ে কি করবেন তাহলে? এমআরআই মেশিনে এর ব্যবহার আপনারা অনেকেই শুনে থাকবেন, কিন্তু আজকের দুনিয়ায় হিলিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারটা অন্য জায়গায়, মাইক্রোচিপ তৈরিতে। এখানে একটা বিষয় ভালো করে বুঝতে হবে। চিপ মানে হচ্ছে সিলিকনের একটা পাতলা চাকতি আর কি, যাকে বলে ওয়েফার। সেই ওয়েফারের উপর অত্যন্ত সূক্ষ্ম খোদাই করা হয়। আগেকার দিনে মানুষ যেমন বাসনের গায়ে টুকটুক করে মেরে নাম খোদাই করত, খানিকটা সেই রকম ব্যাপার। তফাৎ হলো এখানে খোদাইয়ের কাজটা হয় পুড়িয়ে, আর পোড়ানোর মানেই প্রচণ্ড তাপ। এবার সমস্যাটা কোথায়? এত তাপে ওই ওয়েফারটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই খোদাই করার সঙ্গে সঙ্গে সেটাকে দ্রুত ঠান্ডা করতে হয়, এবং ঠান্ডা করতে হলে এমন কিছু দরকার যেটা তাপটার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে সরিয়ে দিতে পারে। আপনারা কম্পিউটারে হিট সিঙ্ক দেখে থাকবেন, অ্যালুমিনিয়ামের একটা টুকরো যেটা গরম টেনে নিয়ে বাতাসে ছেড়ে দেয়। কিন্তু তাপ যখন অনেক বেশি আর অনেক দ্রুত বেরোয়, তখন ধাতুর টুকরো এই কাজ চলে না। তখনই লাগে এই রকম ধরনের গ্যাস লাগে, যেটা সেই কাজটা অনায়াসে করতে পারে। আর আমাদের আলোচনার এই হিলিয়াম ঠিক সেই কাজটাই করে। আচ্ছা, এবার বুঝুন এই গ্যাসের যোগান কমে গেলে কি হয়। দেখুন, আজ পৃথিবীতে চিপের রমরমা। এআই চিপ, প্রসেসর, সব ধরনের মাইক্রোচিপ। এনভিডিয়া বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হয়ে উঠেছে। টিএসএমসি, ইন্টেল, এইসব বড় বড় কর্পোরেট বিশাল বিশাল ফাউন্ডারি চালায়, যেখানে এই চিপগুলো তৈরি হয়। আর এই চিপ শুধু কম্পিউটার বা এআই এর জন্য নয়, আপনার জীবনের প্রায় প্রতিটা যন্ত্রে এটা আছে। মোবাইল ফোনে আছে, ফোনের স্ক্রিনের এই যে আলোটা, এই আলোটা পর্যন্ত মাইক্রোচিপের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তারপরেই আপনি পর্দায় এই ছবি দেখতে পাচ্ছেন। মাইক্রো সার্কিট যদি না বানানো যেত, তাহলে একটা কম্পিউটারের আকার হতো গোটা পাড়ার সমান। এই সূক্ষ্মতাটাই আধুনিক প্রযুক্তির ভিত্তি। কিন্তু আসল জায়গায় এবার আসা যাক। হিলিয়ামের ব্যবহার শুধু চিপে সীমাবদ্ধ নয়। রকেটের ভিতরে, ক্ষেপণাস্ত্রের ভিতরে জিনিসপত্র যাতে অতিরিক্ত গরম হয়ে না যায়, সেটা ঠান্ডা রাখতেও হিলিয়াম কাজে লাগে। অর্থাৎ প্রতিরক্ষা শিল্পে এর গুরুত্ব বিরাট। আর এই আলোচনার মূল দাবিটা এখানেই। বলা হচ্ছে আমেরিকার হাতে এই মুহূর্তে যথেষ্ট অস্ত্র নেই। নতুন অস্ত্র বানাতে হলে হিলিয়াম ছাড়া সেটা সম্ভব নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, হিলিয়াম কোথায়? দর্শক বন্ধুরা, এখানেই ইরানের নাম চলে আসে। কারণ দুনিয়ার প্রায় 30% হিলিয়াম তৈরি করে কাতার। আর কাতার থেকে সেই হিলিয়াম বেরিয়ে আসার পথ হরমুজ প্রণালী। আর সেই হরমুজ প্রণালী এখন বন্ধ।
পথ বন্ধ মানে হিলিয়াম বেরোতে পারছে না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এর পরের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিলিয়াম আটকে গেলে সেটা শুধু দাঁড়িয়ে থাকে না, নষ্ট হয়ে যায়। কেন? কারণ হিলিয়াম ট্যাঙ্কারে ভরার পর সেটা 30 থেকে 45 দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হয়, না হলে ওর ভিতরে চাপ বাড়তে শুরু করে, আর চাপ বেড়ে গেলে সেটাকে বাতাসে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অর্থাৎ ট্যাঙ্কারে ভরা যে হিলিয়াম দাঁড়িয়েছিল সেটা বের করে দিতে হয়েছে। মজুদ শেষ, উৎপাদনের ক্ষমতাও আটকে আছে। এবার মিলিয়ে নিন, যে আমেরিকার অস্ত্র ভাণ্ডার অনেকটাই খালি হয়ে গেছে, নতুন অস্ত্র বানানোর জন্য তার হাতে হিলিয়ামও নেই, এবং সংকট শুধু হিলিয়ামের নয়, চীনের দিক থেকে ক্রিটিক্যাল মিনারেলের ঘাটতিও রয়েছে। এগুলো সেই সব বিরল খনিজ পদার্থ যা ছাড়া সেমিকন্ডাক্টর শিল্প চলে না। চীন সেই সরবরাহ আটকে রেখেছে বলা যায়। আর ঠিক এই জায়গাতেই এখন নতুন একটা গোলমাল তৈরি হয়েছে। গোটা ছবিটা একসঙ্গে দেখুন, সব বুঝতে পারবেন। আমেরিকার হাতে যে অস্ত্র ছিল সেটা অনেকটাই ফুরিয়েছে। নতুন অস্ত্র বানাতে যে কাঁচামাল দরকার তার একটা বড় অংশ ইরানের কারণে আটকে, আর একটা বড় অংশ চীনের হাতে আটকে। আর সেই কাঁচামাল অন্তত 1 থেকে 1.5 মাসের মধ্যে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ধরুন কাল কোনো ছোট বড় সংঘাত বেঁধে গেল, উত্তর কোরিয়া হোক, ইরান হোক, রাশিয়া হোক বা চীন। আক্রমণের ধরনটা মোটামুটি একই, ক্ষেপণাস্ত্র ছুড়বে, রকেট ছুড়বে, যুদ্ধ বিমান পাঠাবে। এবারের জবাব কি? জবাব হলো এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ থেকে কিছু আসা দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে গুলি করে নামিয়ে দেওয়া। কিন্তু এখানেই তো আসল সমস্যা। এয়ার ডিফেন্স সিস্টেম হলো ধনুক, আর সেই ধনুক থেকে যে তীরটা ছুটতে হয় সেই তীরই যদি না থাকে, আর সেই তীর বানানোর কাঁচামালের অর্ধেক আটকে ইরানের কারণে, বাকি অর্ধেক আটকে চীনের কারণে, এই সংকটের ছাপ কিন্তু শুধু প্রতিরক্ষায় পড়ছে না, বড় বড় কর্পোরেটও চাপে। ইন্টেল প্রসেসর যদি পর্যাপ্ত পরিমাণ তৈরি না হয় তার প্রভাব বাজারে সরাসরি পড়ে। যারা কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা জানেন যে র্যামের দাম এখন কোথায় পৌঁছেছে, প্রসেসরের দাম কতটা বেড়েছে। যেখানে যেখানে মাইক্রোচিপ লাগে সেই সব জিনিসের দামই চড়েছে। আর এই সংকট যদি চলতে থাকে দাম আরও বাড়বে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। আমেরিকার অস্ত্র ভাণ্ডার যে কমেছে সেটা আর গোপন কিছু নয় তো। আপনারা তো বিস্তারিত প্রতিবেদন সবই দেখেছেন। ইরানের সঙ্গে সংঘাতের চক্করে অনেকটাই খরচ হয়ে গেছে। বিষয়টা সংবাদ মাধ্যমে চলে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও তা স্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে বা যারা এই গোপন তথ্য ফাঁস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন একবার ইরানের দিক থেকে ভাবুন। এই বিশ্লেষণ যা বলছে তা হলো ইরান নিছক পাল্টা হামলার কথা ভাবেনি। তারা বুঝেছে আমেরিকাকে কোথায় চাপে ফেলা যায়, কোন পথ বন্ধ করলে কোন শিল্প থেমে যায়, কোন কাঁচামাল আটকালে কোন কারখানা বন্ধ হয়। সেই হোমওয়ার্ক তারা আগেভাগেই সব করে রেখেছে। হিলিয়ামের মতো একটা গ্যাসকে দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের অস্ত্র উৎপাদনে চাপ তৈরি করা, এটা কিন্তু সাধারণ কোনো হিসেব নয় দর্শক বন্ধুরা। এখন আমেরিকা যদি মনে করে তারা সংঘাতের পথে আরও এগোবে, কিন্তু সেই এগোনোর মতো রসদ তো তার হাতে এখন খুব কম দেখা যাচ্ছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালীর পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হয়, আর চীনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপর। একটা গ্যাস যেটা বেলুন ওড়াতে ব্যবহার হয় বলে আমরা জানি, সেটাই আজ চিপ শিল্প আর অস্ত্র শিল্পের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ বন্ধ থাকায় যোগান আটকে আছে, ট্যাঙ্কারে জমা হিলিয়াম নষ্ট হয়েছে, চীনের দিক থেকে খনিজের সরবরাহ থমকে আছে। আর এই কারণেই বলা হচ্ছে আমেরিকার সামনে এখন এমন এমন সংকট যা পুরনো সব সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্নটা রাখি, একটা দেশের সামরিক শক্তি যদি শেষ পর্যন্ত কয়েকটা কাঁচামাল আর একটা সমুদ্র পথের উপর নির্ভর করে, তাহলে সেই শক্তিকে সত্যি কতটা শক্তিশালী বলা যায়? আপনার কি মনে হয়?
আমেরিকা কি আলোচনার পথে ফিরে আসতে বাধ্য হবে, নাকি অন্য কোনো উপায় তারা বের করে ফেলবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নামটা মনে রাখবেন। ইরানের বিরুদ্ধে কেউ তো কিছু বলছে না। ইরানের শক্তি দেখার পর আমেরিকা ও ইসরায়েল তো দূরের কথা, যেসব মুসলিম দেশ রয়েছে তাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। এই ইরান যুদ্ধের সুযোগে সবাই নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছে। সবার চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। এই হতভাগা যখন দেখলো আরব দেশগুলো মার খাচ্ছে, তারা আতঙ্কিত এবং তাদের রক্ষা করার কেউ নেই, আমেরিকা ও ইসরায়েল বাঁচাতে পারছে না, তখন সে হাজির হলো, বলল, ভাই সাহেব আমি আপনাদের বাঁচাবো। কুয়েত, সৌদি আরব, কাতার সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সে কথা বলল এবং অনেকের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ফেলল। ডিফেন্স এগ্রিমেন্ট করার সুবাদে এই দেশগুলো থেকে ভালো টাকাও কামিয়ে নিল। এখন তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। এর সঙ্গে সম্পর্কিত ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রেজেপ তাইয়েব এরদোয়ান সৌদি আরবে পৌঁছান। ওদিক থেকে পাকিস্তান তো আগেই সৌদি আরব পৌঁছেছিল। বিন সালমান, যার নামের আগে আমি আর মোহাম্মদ লাগাতে চাই না, সে বিন সালমান পাকিস্তানের শাহবাজ শরীফ এবং তুরস্কের এরদোয়ান, এই তিনজন মিটিং করেছেন এবং নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। এর নাম দেওয়া হয়েছে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এমন নাম রেখেছে যাতে সাধারণ মুসলমানরা বুঝতে না পারে। এর মাধ্যমে একটি শিল্ড তৈরি করা হয়েছে। পাকিস্তানে হামলা হলে এই তিন দেশ মনে করবে যে তাদের নিজেদের উপরই হামলা হয়েছে। তুরস্কের উপর হামলা হলে বাকি দেশগুলো মনে করবে যে তিনজনের উপরে হামলা হয়েছে। অর্থাৎ তিন ভাই এখন এক হয়ে গেছে। তিনজনের একজনের উপর হামলা মানেই সবার উপরে হামলা। মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট নামটা এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে মুসলমানরা খুশি হয়। মুসলমানদের এটা দেখানোর জন্য যে দেখো আমরা তিন ভাই এক হয়ে গিয়েছে। কিন্তু মুসলমানরা কি তাদের কাছে এই প্রশ্নটা করবে যে তোমাদের এই ডিফেন্স এগ্রিমেন্ট কি শুধু নিজেদের স্বার্থ বা নিজেদের বাঁচানোর জন্য? ফিলিস্তিনের জন্য তো নয়। গাজার জন্য এই ডিফেন্স এগ্রিমেন্ট কোনো কাজেই আসবে না। সারা বিশ্বে মুসলমানদের উপর কি হচ্ছে, ভারতীয় মুসলমানদের উপর কি হচ্ছে, তোমাদের এই ডিফেন্স এগ্রিমেন্টে এসব নিয়ে কি কোনো কথা আছে? কিছুই নেই। সবাই আসলে ইরানকে ভয় পেয়ে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। তারা মূলত ইরানের শক্তি দেখে আতঙ্কিত। আপনার যদি মনে হয় তুরস্ক ইরানের পরম বন্ধু, তবে আপনি ভুল ভাবছেন। আপনার যদি মনে হয় পাকিস্তান ইরানের বন্ধু, তবে আপনি ভুল করছেন। আর সৌদি আরব, সে তো মনে হওয়া থেকেই অনেক দূরে। যাই হোক, এই তিন দেশের মধ্যে পাকিস্তান দেখেছে নিজের আর্থিক ফায়দা। তুরস্ক ভাবছে মুসলিম বিশ্বের নামে এই অঞ্চলের সুপার পাওয়ার আমি হয়ে যায়। আর সৌদি আরব জানে যে তুরস্কের কাছে উন্নত অস্ত্র রয়েছে, তাই তিনজনে নিজেদের স্বার্থ দেখে এক হয়েছে। কেউ যেন এটা মনে না করে যে তারা এই চুক্তি আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে করেছে। এই তিনটি মুসলিম দেশ মূলত ইরানের বিরুদ্ধে এই চুক্তি করেছে। তবে একটা কথা মনে রাখবেন, আমেরিকা যেখানে ইরানের সামনে টিকতে পারেনি, সেখানে এরা কোন খ্যাতের মূলা? এই চুক্তি নিয়ে ইরানের কোনো কর্মকর্তা যা বলেছেন তা শুধু আমার মনের কথা নয়, আপনাদেরও মনের কথা। একদম পয়েন্ট টু পয়েন্ট কথা। ইরানি কর্মকর্তার টুইটটি এইরকম: সৌদি আরবের এটা বোঝা উচিত ও জেনে রাখা উচিত যে কোনো কাগজের টুকরোতে লিখে নিরাপত্তা পাওয়া যায় না। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ডিফেন্স এগ্রিমেন্ট করে নিলাম, ছবি তুললাম আর কাগজের চুক্তি হয়ে গেল। ডিফেন্স এগ্রিমেন্টের নামে সৌদি আরব যেমন আমেরিকার একতরফা গোলামি করছে, ভেবেছে আমেরিকা তাদের বাঁচাবে। আমেরিকার গোলামি তো করলো, কিন্তু আজকের দিনে দেখা গেল সে আমেরিকাও তাদের বাঁচাতে পারেনি। তাই মনে রেখো, নিজেদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের নিজেদেরই নিতে হবে। কারো কাছে ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ইরান তো আগেই বলে দিয়েছে যে এই আরব দেশগুলো অন্যের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইছে, কারণ তাদের বাবা আমেরিকা তাদের বাঁচাতে পারেনি। কথাটা তো একদম ঠিক, তাই না? আপনি ইরানের সমর্থন করুন বা না করুন, আপনি ইরানের বিরোধী হন না কেন, কিন্তু হঠাৎ করে এই চুক্তি যে হচ্ছে, ভাই তুমি আমাকে বাঁচাবে তো? হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো। এসবের অর্থ কি? তোমাদের ঘরে হামলা হলে আমি মনে করব আমার ঘরে হামলা হয়েছে, আমার ঘরে হামলা হলে তোমার ঘরে। হ্যাঁ, এই তো ডিফেন্স এগ্রিমেন্ট। অবস্থা তো টাইট। এর মধ্যে বেশ কিছু খবর এসেছে যে ভারত নাকি ডিফেন্স এগ্রিমেন্ট করছে। এখন সেই খবর সত্যি হোক বা মিথ্যা, আন্তর্জাতিক স্তরে মোদির সমালোচনা শুরু হয়ে গেছে। সারা বিশ্ব থেকে পানি পড়তে শুরু করলো, কারণ ইউরোপের শীর্ষস্থানীয় দেশগুলো ইসরায়েলকে সমর্থন করছে না। এমন পরিস্থিতিতে ফাদারল্যান্ড বলে মোদি জোরে সোরে ঢুকে যাচ্ছিলেন। তাই প্রশ্ন উঠতে শুরু করে। সারা বিশ্ব মোদি সরকারের সমালোচনা করতে শুরু করে এবং বিশ্বজুড়ে মোদির আবার মান সম্মান ভালো মতোই ধুলোয় মিশে যায়। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট ও বিবৃতি দিয়ে বলা হয় যে ভাই, এটি ফেক নিউজ। সৌদি আরব, তুরস্ক, ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে যা কিছু চলছে তাতে এই খবর ছড়ানো হয়েছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি এবং ইসরায়েলের সঙ্গে আমাদের ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে। এটি সম্পূর্ণ ফেক নিউজ। ওদিকে হুতিরা সৌদি আরব সমর্থিত ইয়েমেনি বাহিনীর পিঠ ভেঙে দিয়েছে। ইয়েমেনি বাহিনীর উপর হুতিদের নতুন করে হামলায় ইয়েমেনের 10 জন সেনা নিহত হয়েছে। اليوم الجمعة الموافق 7 أغسطس الساعة 9 صباحا الحوثي يقوم باستهداف الأحياء المدنية المكتظة بالنازحين في محافظة مأرب.
لا إله إلا الله الحي لا قوة إلا بالله إنا إليه وإنا راجعون অন্যদিকে সৌদি গোয়েন্দা প্রধান ইরাকে পৌঁছেছেন এবং ইরাকের হাইকমান্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বলাই বাহুল্য, ইরাকের মাটি থেকে সৌদি আরবের উপর যে ড্রোন ও মিসাইল হামলাগুলো হচ্ছে সেই সব বিষয়ে অনুরোধ করতে ও বোঝাতে সৌদি গোয়েন্দা প্রধান ইরাকে গিয়েছিলেন। এখন আমি যেসব কথা বলছি তার হাওয়াই বলছি না। এই দেখুন অফিসিয়াল স্টেটমেন্ট। সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তা যখন ইরাকে গেলেন, তিনি ইরাকি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করলেন যে দয়া করে কোনো অবস্থাতে আপনাদের মাটি থেকে সৌদি আরবের উপর হামলা যেন না করা হয়। এরপর ইরাকি সরকার তাদের যোদ্ধাদের ঠিক একই ঢঙে অনুরোধ করল যে ভাই হামলা করো না, সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। এখন যেহেতু সৌদি আরবের গোয়েন্দা মন্ত্রী স্বয়ং মোহাম্মদ বিন সালমানের বার্তা নিয়ে এসেছেন, তাই আমরা তাদের উপর হামলা করতে পারি না। এরপরে স্ক্রিনে যে স্টেটমেন্টটি আমি দেখাচ্ছি সেটা সামনে আসে। ইরাকের যোদ্ধারা এই বিবৃতি জারি করে বলেছে যে আমাদের সরকারের অনুরোধে আমরা সৌদি আরবের উপর হামলা আপাতত স্থগিত করছি, তবে হামলা বাতিল করেনি, কারণ কেবল তারিখ পেছানো হয়েছে। ওদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে যে হুতিরা লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে একটি জাহাজে হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে তারা সেই হামলা ব্যর্থ করে দিয়েছে। এদিকে সৌদি আরব পেছন থেকে কান্নাকাটি করছে আর সামনে বীরত্ব জাহির করছে, ঠিক আমেরিকার স্টাইলে। পেছন দিক থেকে অবস্থা একেবারে কাহিল, যত শার্ট প্যান্ট আর আন্ডারওয়্যার আছে সব ভিজে গেছে, কিন্তু সামনে এসে ঠিক ট্রাম্পের মতো হিরো সাজার চেষ্টা করছে। অথচ ইরাকে গিয়ে সৌদি গোয়েন্দা প্রধান ভিক্ষে করে এসেছেন যেন সৌদির উপর হামলা না করা হয়। আর এখানে সৌদির আর্মি চিফ বলছেন যে হুতিরা যদি আমাদের উপর হামলা করে তবে আমরা বসে থাকবো না, আমরাও পাল্টা হামলা চালাবো। আচ্ছা, বিন সালমানের ভয় কতটা গভীরে? হুতিদের সঙ্গে লড়াই শুরু হওয়া মাত্রই এবং হুতিরা যখন মারা শুরু করলো তখন সে সঙ্গে সঙ্গে ডেকে পাঠালো ওরে তুরস্ক, ওরে পাকিস্তান। তারা দ্রুত এই চুক্তিটা করে ফেলল। এই চুক্তি হওয়ার পর হুতিরা সাফ জানিয়ে দিল, দোস্ত তোমরা এই যে চুক্তি করেছো, এই চুক্তির পর সৌদি যদি আমাদের উপর হামলা চালায় এবং এই চুক্তির অন্তর্ভুক্ত কোনো দেশ যদি সৌদিকে সাহায্য করে তবে তারাও আমাদের নিশানায় থাকবে এবং আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। এরপর বিন সালমান আবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ফোন করলেন। বলাই বাহুল্য, বেচারার ভেতরের অবস্থা এখন এমন যে তার পরনের ইনারগুলো পর্যন্ত ছিঁড়ে গেছে, একেবারে ডায়রিয়া হওয়ার মতো অবস্থা। তাই সে তার যত বন্ধু আছে সবাইকে ফোন করছে যেন আন্তর্জাতিক মঞ্চে তাকে সমর্থন করা হয়। এবার আমি আপনাদের এমন একটি কথা বলবো যা শুনলে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন। ইরানের সঙ্গে আমেরিকার যে ৪১ দিন ধরে সরাসরি যুদ্ধ চলেছিল তার মধ্যে মাত্র ৩৮তম দিনের মাথায় সৌদি আরব তাদের ৮৬% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছিল। গত এপ্রিলে সৌদি আরবের কাছে মাত্র ৪০০টি ইন্টারসেপ্টর বাকি ছিল। বর্তমান তারিখে সেই সংখ্যা আরও অনেক কমে গেছে। আর এই কারণে আমেরিকার যেমন অবস্থা খারাপ, তেমনি বিন সালমানেরও অনেক বেশি অবস্থা খারাপ। সামনে এগোই। আমেরিকা নিজেই ঘোষণা করেছে যে ওমান ও ইরানের মধ্যে একটি চুক্তি হতে চলেছে। ওমান ও ইরানের মধ্যে চুক্তি হওয়া মাত্রই আমরা আমাদের অবরোধ তুলে নেব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা আমাদের প্রতিবেশী দেশগুলোকে আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের এমনটা করতে বাধা দিচ্ছি। আমাদের আশপাশের সমস্ত দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে। পেজেশকিয়ান আরও বলেছেন, ইউরোপের দেশগুলোর সিদ্ধান্ত নেওয়ার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই। ফ্রান্সের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল যে তারা আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং তারা তাতে রাজিও ছিল, কিন্তু আমেরিকা ফ্রান্সকে মানা করে দেয়, ফলে ফ্রান্স পিছু হটে। সুতরাং এখন ইউরোপের কোনো দেশ বা ফ্রান্স আমাদের সঙ্গে কোনো চুক্তি করতে পারে না। একমাত্র আমেরিকা রয়েছে যে সবাইকে পরিচালনা করে। পেজেশকিয়ান আরও বলেন, তাদের উদ্দেশ্য ছিল আমাদের উপর এত হামলা করা যাতে আমরা নিরস্ত্র হয়ে যাই, আমাদের অস্ত্র ফুরিয়ে যায় এবং আমরা শক্তিহীন হয়ে পড়ি। এরপর তাদের যখন ইচ্ছা হবে, যেমন তারা গাজায় যখন ইচ্ছা হামলা চালায়, তেমনি তারা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারবে। পেজেশকিয়ান যা বলছেন তার একটি কথাও যদি ভুল হয় আমাকে বলবেন, কাল থেকে রিপোর্ট বানানো বন্ধ করে দেব। এই কথাটি আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারেন। পেজেশকিয়ান বলেছেন, আমরা কখনোই আমাদের প্রতিবেশী দেশগুলোর উপর হামলা করতে চাইনি। পারস্য বা ইরানের ইতিহাস সাক্ষী রয়েছে যে আমরা কখনো কারো মাটিতে হামলা করিনি, কারো জমি দখল করিনি, এলাকা বাড়ানোর জন্য ইসরায়েলের মতো আমরা কারো জমি গ্রাস করিনি। কিন্তু আমাদের এই প্রতিবেশী দেশগুলো যারা ইসরায়েলের ঘনিষ্ঠ, তাদের নিজেদেরই ইসরায়েল কোনো সম্মান করে না। ইসরায়েল তো তাদের জমিও দখল করতে চায়। তাদের আসল উদ্দেশ্য হলো গ্রেটার ইসরায়েল গঠন করা। ইরান কতটা লজ্জাবোধ করছে তা আমি ব্যক্তিগতভাবে বলছি। ইরান এইভাবে লজ্জা পাচ্ছে যাতে আমাদের প্রতিবেশী মুসলিম দেশগুলোর নাম খারাপ না হয়। পেজেশকিয়ান জানেন কি বলেছেন? পেজেশকিয়ান বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলে মিনাবে একটি স্কুলে হামলা চালিয়ে ১৮০ জন মেয়েকে টুকরো টুকরো করে দিয়েছিল। সেই মিসাইলটি একটি মুসলিম দেশের মাটি থেকেই লঞ্চ করা হয়েছিল। পেজেশকিয়ান এখনও সেই দেশের নাম প্রকাশ করছেন না। এত জখম পাওয়ার পরও ইরানের ভেতরে এখনও লজ্জা ও শালীনতা বাকি আছে। তিনি আরও বলেন, ঠিক সেই মুসলিম দেশের ঠিক সেই জায়গাতেই আমরা হামলা চালিয়েছি যেখান থেকে আমেরিকার মিসাইলটি লঞ্চ করা ছিল।
কিন্তু তবুও আমরা সেই দেশের নাম মুখে আনছি না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমাদের সরকার এবং আমাদের সেনাবাহিনীর মধ্যে কোনো বিরোধ নেই। জনগণ এখন সেনাবাহিনীর সঙ্গেই রয়েছে। আমরা সবাই এক। আমাদের নেতারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সেনাবাহিনী এমন অসাধারণ কাজ করেছে, এমন যুদ্ধ লড়েছে যে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। ইসরায়েল যে পেজেশকিয়ানকে হত্যা করে দেবে, এটা খুব একটা অসম্ভব কিছু নয়। আপনারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন। পেজেশকিয়ানকে হত্যা করা ইসরায়েলের জন্য কোনো বড় ব্যাপার নয়। সম্ভবত সেই কারণে পেজেশকিয়ান সামনে এসে বলেছেন যে শাহাদাত আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই শাহাদাত আমার জন্য বিজয়ের সমান হবে। আমরা বিজয়ী হয়েছি এবং মৃত্যুকে আমরা জয় করেছি। মৃত্যুর কোনো ভয় আমার নেই। পেজেশকিয়ান কি দারুণ একটি পয়েন্টের কথা বলেছেন। তিনি বলেছেন, আমেরিকা ও চীন একে অপরের ভয়ঙ্কর শত্রু, কিন্তু তারা নিজেদের মধ্যে কখনো যুদ্ধ করে না। অথচ ইসরায়েল চাই আমরা মুসলিম দেশগুলো যেন সবসময় নিজেদের মধ্যে লড়াই করতে থাকি, যাতে আমরা কখনো শক্তিশালী হয়ে উঠতে না পারি। সম্মানিত সুধী, ওমান ও ইরানের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু ইরানের সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের অপেক্ষা। সেটি পেলে চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ, আমেরিকা আজ এমন এক অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে সুন্নি, দেওবন্দি, বেরলভি নির্বিশেষে সমস্ত মুসলমান, এমনকি যেসব অমুসলিম সকল বুদ্ধিমান ও শিক্ষিত, তারা ইরানের প্রশংসা করেছেন এবং আনন্দিত। এই দেখুন আমেরিকা কেমন অপমানজনক জীবন কাটাচ্ছে, আর ইরান তার কেমন দারুণ স্বাদ চখাচ্ছে। এগুলো সেই ধ্বংসাবশেষ। আমেরিকার যেসব ফাইটার জেট, ড্রোন এবং মিসাইলের অংশ বিশেষ ইরান শোপিসের মতো সংগ্রহ করে রেখেছে। এখন সেগুলোর ভিডিও বানিয়ে ইরান আমেরিকাকে টর্চার করছে। দেখো তোমাদের কি অবস্থা করা হয়েছে। যাকে একসময় দুনিয়া সুপার পাওয়ার বলে মনে করত, আজ আমরা আমাদের পুরনো আমলের অস্ত্র দিয়েই তাদের ভূপাতিত করেছি। ওই যে বলেছিলাম না, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমাদের কোনো ফাইটার জেট ধ্বংস করা হয়নি, কিন্তু এদিকে আমেরিকার যে অ্যাডভান্সড F-15 ফাইটার জেটটি ইরান ধ্বংস করেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এর সিট থেকে শুরু করে সামনের উপরের পুরো স্ট্রাকচারটি পর্যন্ত সবকিছুই এই ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে। বাকি অংশ পুরো ছাই হয়ে গেছে। ইরান সেই সমস্ত প্রমাণও সবার সামনে পেশ করেছে। এবার এই তৃতীয় ছবিটা দেখুন, ইরান কতটা উন্নত। কোনায় আপনারা আমেরিকার একটি ড্রোন দেখতে পাচ্ছেন। ইরান এটিকে ধ্বংস করেনি, বরং নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এই ড্রোনটিকে হ্যাক করে সম্পূর্ণ অক্ষত অবস্থায় মাটিয়ে নামিয়ে এনেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।